সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান 7 দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের হাত ধরে যে গণ অভ্যুত্থানে সূচিত হয়, সেই বিদ্যা শিক্ষা দ্রোহ বিপ্লবের সূতিকাগার শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন পরবর্তী অস্থিরতা বা গুমট ভাব এখনও কাটেনি। চারিদিকে কেমন এক অচেনা আতঙ্ক। কেমন হবে আগামী শিক্ষাঙ্গন বা শিক্ষাঙ্গনে কবে ফিরে আসবে প্রাণচাঞ্চলতা, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। তিনি জুমে যুক্ত আছেন, সহযোগী অধ্যাপক, ফাইন্যান্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শুভ সন্ধ্যা এবং আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আপনি আমাদের কি শুনতে পাচ্ছেন মহিউদ্দিন আহমেদ? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। জি দর্শক, আমরা এই আগামী শিক্ষাঙ্গন বিষয়টি নিয়ে আলোচনা করব। পুরো সময়টা আপনারা আমাদের সাথে থাকবেন। আর অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন, এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়েও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। শুরুতে আমার জিজ্ঞাসা থাকবে, এই যে আমরা নতুন একটা সময়ে, বাংলাদেশ নতুন একটা সময় দেখছি, শিক্ষার্থীদের হাত ধরে এই সময়টা আমরা পেয়েছি। বহুদূর যেতে হবে আমাদেরকে। বৈষম্যহীন অধিকারময় এই পৃথিবী, এখন যে সময়টা, সেই পথটাকে আমরা সঠিক দেখতে পাচ্ছি, আমরা সঠিক ভাবছি। আপনার আসলে মতামতটা কি, বা আপনার মন্তব্য কি, যে আমরা কি আসলেই সঠিক পথে এই 1 মাস পার করে আসলাম, সঠিক পথে আছি কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে নেক্সাস টেলিভিশনের সকল দর্শকদেরকে। আহ, আমরা সঠিক পথে আছি কিনা, আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সাকসেস স্টুডেন্টদের মাধ্যমে হলো, এবং এই পর্যায়ে এসে যে কোনো আন্দোলনের পর, যে কোনো গণ অভ্যুত্থানের পর সাকসেস হয়েছে কিনা এটা জানা, এই 1 মাস সময়টা খুবই অল্প। এটার জন্য আরো অনেক সময় প্রয়োজন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, পৃথিবীর কোনো দেশ ছাত্রদের হাতে উন্নত হয়নি এমন কোনো রেকর্ড নেই। ইনশাল্লাহ আমাদের দেশের ছাত্ররা আমাদের দেশকে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মাধ্যমে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাবে। জি, আমরা সেটাই প্রত্যাশা করি, যে আমাদের এই যে নতুন সময় আমরা দেখতে পাচ্ছি, সেটা যেন সঠিক দিকেই এগোচ্ছে, এটাও আমাদের প্রত্যাশা। আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে যে আমরা এই যে চলমান পরিস্থিতি এবং বেশ কিছু ঘটনা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এই আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষকদের সাথে এক ধরনের অবমাননাকর বিষয়টা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে আপনার কি মন্তব্য? আসলে খুবই একটা সেন্সিটিভ ইস্যু। এটা হচ্ছে আসলে শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক, এই সম্পর্কটা অনেকটা পিতা মাতা এবং সন্তানের সাথে সম্পর্ক মতো, এবং হচ্ছে অভিভাবকের সাথে সন্তানের সম্পর্ক। এখন আপনি সন্তান অভিভাবকের সাথে অভিমান করেন, রাগ করেন, এবং এই ক্ষেত্রে কাজটা হচ্ছে অভিভাবকের এবং পিতা মাতার, শিক্ষক হিসাবে তাদেরকে বুঝিয়ে বলা যে তারা যে কাজগুলো করছে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে, যাদের জন্য করা হচ্ছে অথবা যাদের জন্য করছেন, ওনাদের যদি কোনো অভিযোগ থাকে, এটা অবশ্যই একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। সংশ্লিষ্ট যদি বিভাগ হয়, বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে, যদি কলেজ হয় অধ্যক্ষের মাধ্যমে, অথবা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আপনার এই সমস্ত যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগটা নিরসনের জন্য চেষ্টা করে। এখন যে সমসাময়িক যে পরিস্থিতি হচ্ছে, এটা গণ অভ্যুত্থান পরবর্তী কিছু একটু বিশৃঙ্খল হতে পারে। এটা দিয়ে আমি ছাত্রছাত্রীদের খুব বেশি দোষারোপ করব না, কারণ হচ্ছে একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের দোষারোপ করার পক্ষে আমি নই। আমার কাজ হচ্ছে আমার শিক্ষার্থীকে আমি বুঝিয়ে শুনিয়ে আমার কাছে নিয়ে আসা, আমি তাদেরকে ভালো মন্দটা বুঝিয়ে বলা। আমার যদি কোনো দুর্বলতা থাকে, অভিভাবক হিসাবে তারা আমার কাছে আসবে, আমার ভুল ত্রুটি ধরবে। একজন সন্তান যেমন পিতা মাতার কাছে আবদার নিয়ে কথা বলতে পারে, শিক্ষক এবং ছাত্রের অথবা শিক্ষার্থী যে সম্পর্ক, এখানের মধ্যে একাডেমিক লাইফের বাইরে অথবা আমি ক্লাসরুমের বাইরে যদি কথা বলি, তাহলে হচ্ছে এখানে আপনার তাদের সাথে আমার একটা আবদারের সম্পর্ক থাকতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটার সাথে আপনি একমত হতেও পারেন অথবা নাও হতে পারেন। তবে এই মতামতের ভিত্তিতে আপনার যে আবদারের যে সম্পর্কটা আছে, এতটুক পর্যন্ত আমি তার থেকে কথাটা শুনবো,
তাকে বুঝিয়ে বলবো, তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া দায়িত্বটা আমার। একজন পিতা হিসাবে আমি যেমন আমার সন্তানের দোষ ত্রুটি সবসময় ধরতে পারি না, ধরা উচিত তো না। শিক্ষক হিসাবে সন্তান যদি কোনো দোষ করে, শিক্ষার্থী যদি কোনো দোষ করে, তাইলে তাকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্বটা একজন শিক্ষকেরই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। জি, আমরা সবসময় দেখে এসেছি আমাদের সামাজিক যে সাংস্কৃতিক যে পরিবেশ পরিমণ্ডল, সেখানে শিক্ষক হলো সবচাইতে পবিত্র এবং গুরুগম্ভীর একটি সম্পর্ক ছাত্র শিক্ষকের মধ্যে, এবং আমরা তাদেরকেও মানে মস্তিষ্কের উপরে, মাথার উপরে আমরা শিক্ষকদেরকে স্থান দিয়ে থাকি। তো সেই 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি এবং দেখতে মানে আমাদের যে সোশ্যাল মিডিয়া, সেখানে আমরা যে মানে বিভিন্নভাবে যে ঘটনাগুলো আমাদের সম্মুখে এসেছে, সেখানে শিক্ষকদের গায়ে হাত তোলার মতো ঘটনা আমরা দেখতে পেয়েছি। তো এই জায়গাগুলোতে সেক্ষেত্রে শিক্ষকদের তাদের যে অবস্থান, সেইখান থেকে আপনি কি বলতে চান, আপনি একজন শিক্ষক? আহ, যেটা শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি তো বলেছি যে গণ অভ্যুত্থানের যারা আমার ছাত্ররা, যারা শিক্ষার্থীরা আন্দোলন করে, ছাত্র জনতা আন্দোলন করে যে বাংলাদেশকে একটি বর্তমান পর্যায়ে এসেছে, একটি সুন্দর সকাল দেখার অপেক্ষায় আমরা আছি। সেখানে আপনার যখন কোনো শিক্ষকের হাতে গায়ে হাত তোলা হচ্ছে, এটার যথাযথ কারণটা খতিয়ে দেখা দরকার। এই কারণগুলো খতিয়ে দেখার পর যিনি মানে এটা তো আমাদের কখনো করা উচিত না, কাম্য না। আমি আমি একটু আগেও বলেছি যে এটা কখনো কাম্য না, এটা এবং করা উচিত না। তাহলে আপনার কেন হয়েছে এই জিনিসটা যাতে ভবিষ্যতে না হয়। আমার কিছু দুষ্ত্রুটি হতে পারে, ভুল হতে পারে, এটা যদি ভবিষ্যতে যাতে না হয়, শিক্ষক এবং শিক্ষার্থী যে সম্পর্কটা মধুর হয়, আমরা খুব বেশি ওইটা নিয়ে টানা হিচড়া না করে এটা যাতে ভবিষ্যতে না হয়, ওই দিক দিয়ে আমাদেরকে আগানো উচিত। কারণ হচ্ছে আমার যে বর্তমান আমার ভুল ত্রুটি হবেই। একটা আমার সময় আমি সবসময় একটা জিনিস হচ্ছে, আমরা একটা প্রবলেম যেটা আমি ব্যক্তিগত মনে করি, ধরেন কোনো একটা জায়গায় চুরি হচ্ছে অথবা কোনো একটা আহ, আহ, অন্যায় হচ্ছে, যে অন্যায় করছে, আজকে যে শিশুটা আছে, আমার এমন একটা পরিবেশ ক্রিয়েট করা উচিত আগামী 20 বছর পরে, যাতে আমার এই দেশে কোনো ধরনের অন্যায় না থাকে, কোনো ধরনের দুর্নীতি না থাকে। আমি ওইভাবে ওই পথে যাওয়া উচিত। আমার শিক্ষার্থীকে, আমার পরিবেশটাকে, আমার একজন পিতা হিসেবে তার সন্তানকে, একজন শিক্ষক হিসেবে তার শিক্ষার্থীকে, আমরা আগামী 20 বছর পর এই দেশটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি, অথবা এটা নির্দিষ্ট সময়ের পর। কারণ হচ্ছে একটা শিশু, সে যুবক হতে সময় লাগে 18টা বছর। আমি যদি আইনগতভাবে দেশের নাগরিকত্ব, ভোটাধিকার পাওয়ার জন্য তার 18টা বছর সময় লাগে। এবং আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে, সে 18 বছর পরে যাতে কোনো ধরনের সমস্যা করতে না পারে, তার জন্য একটা সুন্দর পরিবেশ এবং পরিস্থিতি আহ নিয়ে আসাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু তার মানে আমরা যে মব জাস্টিস গুলো দেখতে পাচ্ছি, সেটা তো আমাদের কারোরই কাম্য নয়। সেই প্রসঙ্গে আপনার যদি শিক্ষার্থীদের মন বলতে হয়, আপনার শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কাছে যদি বলতে হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদেরকে? এই যে আমি বলেছি যে আমার শিক্ষার্থীরা যে আমার কাছে আসুক, মানে শিক্ষক আমার কাছে শিক্ষকের কাছে আসুক, তাদের অভিযোগগুলো তুলে ধরুক। পিতা হিসাবে সন্তানের, মানে সন্তান হিসাবে পিতার সামনে অথবা মাতার সামনে গিয়ে দাঁড়াক, যে আমরা এইভাবে আপনাকে আমার পিতা হিসাবে, আমার শিক্ষক হিসাবে, আমার মা হিসাবে আমি আপনাকে দেখতে যাচ্ছি। এবং আমার আবদারের জায়গা হচ্ছে এইগুলো। আমার মনে হয় না এবার আসলে আমরা সবাই তো দোষগুণ মানুষ। একজন শিক্ষক, আপনি যে কথাটা বলেছেন মাথার উপর, আমি আমার শিক্ষককে সবসময় রাখি, তারপরও তো আমি একজন মানুষ। আমার দোষ ত্রুটি হবে, আমার ভুল হবে। এখানে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়ার যে দুইটা বিধান আছে, এই দুইটা জায়গায় সবাইকে উদার হতে হবে। একজন শিক্ষক হিসেবে আমি বলবো যে আমি যে ভুল করতে পারি না, এটা কখনো সত্য না। আমি মানুষ হিসেবে ভুল করতে পারি। একজন শিক্ষার্থী, সেও মানুষ, ভুল করতে পারে। আমি যদি ক্ষমা চাই, আমি কখনো আমার শিক্ষার্থীর সামনে ছোট হয়ে যাব না। আর আমার শিক্ষার্থী অথবা আমি যদি কাউকে ক্ষমা করে দিই, এখানে আমার কখনো আমার মান সম্মান কমে যাবে না। এখানে হচ্ছে উদারতার জায়গাটাকে আমাদের দেখা উচিত, যে আমরা কি পরিমাণ উদার হয়ে আমরা এই কাজটা করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি সবসময় আমি আগের মতোই বলছি, একটা সম্পর্ক, শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্ক, পিতা মাতার মতো যে সম্পর্ক,
অথবা আপনার অভিভাবক সন্তানের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক আমাদের ডেভেলপ করা উচিত একটা সুন্দর বাংলাদেশের জন্য। জি, অবশ্যই। আমরা শুরুতে একটু নেতিবাচক জায়গাটার কথা শুনলাম। আমরা একটু এই যে ছাত্র শিক্ষার্থীদের দ্বারা যে এত বড় একটি যে বিশাল একটা অর্জন আমাদের, সেই প্রসঙ্গে এবার শিক্ষক হিসাবে আপনার ছাত্রদের প্রতি আপনার কি বলার আছে? অবশ্যই একটা আমার ছাত্ররা, আমার শিক্ষার্থীরা যে অর্জনটা করেছে, এখন আমাদের সব সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্জনটাকে ধরে রাখা। অর্জনটাকে ধরে রাখা মিন্স হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশের যে আমরা যে মোটো নিয়ে এগিয়েছি, ওই মোটোটাকে আমার এই দেশে ডেভেলপ করা। আমার দেশে আপনার বৈষম্য থাকবে না, যে যার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ করতে পারবে। এই ক্ষেত্রে আপনি একটা বিশ্ববর্ণ অর্থনীতিবিদ, আমাদের ভাগ্য ভালো, আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে। ওনার একটা থিওরি আছে, একটা বই আছে, দ্য ওয়ার্ল্ড অফ দ্য 3-0। এই ওয়ার্ল্ড অফ দ্য 3-0-র মধ্যে যে জিরো পভার্টি আছে, তারপর হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট আছে, জিরো কার্বন এমিশন আছে। আমি যদি প্রথম দুই জিরোর কথা ধরি, জিরো পভার্টি এবং জিরো আনএমপ্লয়মেন্টের যদি আপনি কথা ধরেন, এই দুইটা জায়গাতে যদি আমরা সাকসেস হতে পারি, বর্তমান সময়ে যদি টার্গেট করি, আমার জিরো আনএমপ্লয়মেন্ট, দ্যাট ইজ আমার স্যারের যে থিওরিটা আছে, যে সোশ্যাল বিজনেসের থিওরি, দ্য থিওরি অফ দ্য 3 জিরোস, যে থিওরিটা স্যার দিয়েছেন, এই ক্ষেত্রে আমরা এগিয়ে যাওয়া, যে আমার দেশ থেকে দারিদ্রতা বিমোচিত হবে। দেখেন, আমরা যতই কথা বলি, প্রতিটি কথার মূলে হচ্ছে কিন্তু অর্থনীতি। এই অর্থনীতির বিষয়টা হচ্ছে, আপনি অর্থনীতির অনেকগুলো বিষয় আছে, যেটা আলটিমেট গোলটাকে এখানে ধরতে, আলটিমেট গোলটা হচ্ছে টু ডেভেলপ দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য হিউম্যান বিং, মানুষের জীবন যাত্রার মানটা উন্নয়ন করা। আমি কেন বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছি? কারণ হচ্ছে আমি আমার জীবন যাত্রার মানটা উন্নয়ন করতে চাচ্ছি। এই জীবনযাত্রার মান যখন উন্নয়ন করতে যাব, আমি জিরো পভার্টি এবং জিরো আনএমপ্লয়মেন্টের মধ্যে যখন আমরা ফোকাস করতে পারবো, আলটিমেটলি আমাদের জীবনযাত্রার মানের এই দুইটা বিষয়, মানে 3-0-র মধ্যে আমি দুইটা জিরোকে যদি আমি টার্গেট করে আগাই, তাহলে দেখবেন আপনার আমার যে আন্দোলন হয়েছে এবং যে বৈষম্যহীনতার কথা বলা হচ্ছে, এই এই দুইটা জিনিস আপনি তখনই আপনার বৈষম্যহীন বাংলাদেশ হবে, যখন আপনি জিরো পভার্টি এবং জিরো আনএমপ্লয়মেন্টের মধ্যে যাবেন এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে পারবেন। জি, আমরা আবার একটু শিক্ষাঙ্গনে রাজনীতি প্রসঙ্গে চলে যেতে চাই। ছাত্ররা যে রাজনীতি করছে এবং আমরা সেই রাজনীতিটাও খুব একটা সুখকর নয় আমাদের, আমরা সেই দলীয় বিষয়গুলোই সবসময় সামনে চলে আসে। এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন, আপনার মন্তব্য? এখানে আসলে কোনো মতামত নেই। আমি যেটা পার্সোনালি বিলিভ করি, শিক্ষাঙ্গনে দলীয় লেজুর ভিত্তিক কোনো রাজনীতি থাকা উচিত না। রাজনীতি মুক্ত আমি ক্যাম্পাস চাই। এটা হোক স্কুল, এটা হোক কলেজ, এটা হোক বিশ্ববিদ্যালয়, এটা হোক মাদ্রাসা, যে কোনো জায়গায়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার রাজনীতি মুক্ত একটা সুন্দর পরিবেশ আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমার শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণামুখী হয়ে যেতে হবে। এবং গবেষণামুখী যখন হয়ে যাবে, ধরেন আমি কেন রাজনীতি করছি অথবা কেন রাজনীতি করব, কারণ হয়তো আমার থেকে কাজ কম। আমি যদি আমি বিদেশে দেখেছি, আমি যদি স্কুল অফ বিজনেসের কথা বলি, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি বাইরে, উহানের ওয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি শুধু স্কুল অফ বিজনেসের কথা বলি, এখানে আমার লাইব্রেরি অথবা আমরা যেটা অফিস বলতাম অথবা ল্যাবরেটরিও বলো অনেকে, এটা সকাল 8টায় শুরু হয়, স্টুডেন্টরা রাতের 11টা পর্যন্ত মাঝখানে গিয়ে ক্লাসরুমে গিয়ে ক্লাস করে আসে। তাইলে একজন বিজনেসের, আমি সায়েন্সের স্টুডেন্টের কথা বলছি না, ওনাদের ব্যক্তিটা তো আরো বেশি, ওনার গবেষণার উপর সবসময়, উনি পরীক্ষা নিরীক্ষার উপর থাকেন সবসময়। জি, আপনার কাছ থেকে আমরা আরো শুনবো। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আমরা শিক্ষাঙ্গনে রাজনীতি, সুষ্ঠু পরিবেশ এবং কেমন হবে আগামী শিক্ষাঙ্গন, এসব নিয়ে আলোচনা করছি। বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরে, আমাদের সাথে থাকুন।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আগামী শিক্ষাঙ্গন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, তিনি সহযোগী অধ্যাপক, ফাইন্যান্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মাসুদ ইমরান। স্বাগত আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের মব জাস্টিস বিষয়ে, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং ছাত্র রাজনীতি প্রসঙ্গে কথা বিরতির আগে বলেছি। আমি আপনার কাছ থেকে একটু সেই প্রসঙ্গেই একটু জেনে নিতে চাই। একটা পরিস্থিতি, মানে আমরা যদি দেখি বাংলাদেশটা, মানে এই কাঠামোটা কি করে তৈরি হলো শিক্ষার, মানে শিক্ষাকে আমরা কিভাবে দেখেছি, এবং তার সাথে এখন শিক্ষার্থীরা যে আচরণ করছেন শিক্ষকদের সাথে, এই আচরণ এবং শিক্ষকদের যে আচরণ ছিল আগের, এইটা একটা। আর এর সাথে যে মব জাস্টিস শব্দটা ব্যবহার করা হচ্ছে, এটার সাথে আমি খুব বেশি একেবারেই একমত না, যে জাস্টিস শব্দটাকে মবের সাথে যুক্ত করে দেওয়ার কোনো কারণ নেই, কারণ কোনোভাবেই এটা সম্ভবই না। তো একটা ব্যাপার হচ্ছে যে, যেমন ধরেন আমরা বাংলাদেশে এরকম একটা আন্দোলন হয়েছে কারণ বাংলাদেশে কতগুলো অসঙ্গতি ছিল, যে অসঙ্গতিগুলো চূড়ান্ত পর্যায়ে ছিল। এখন এই অসঙ্গতি থেকে আমরা সেই অসঙ্গতি শিক্ষকদের দ্বারা হয়েছে, রাজনীতি ব্যক্তিদের দ্বারা হয়েছে, মানে রাষ্ট্রের প্রতিটা স্তরে এটা হয়েছে, এবং এই স্তরগুলো কি করে দাঁড়ালো, এবং তার ভিতরে ধরেন যে আমাদের শিক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা, যেমন ধরেন একদম নিচুর লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত যে শিক্ষার পরীক্ষা নিরীক্ষা, এই ক্ষেত্রে সম্ভবত আমরা হচ্ছি একমাত্র দেশ পৃথিবীতে অন্যতম যাদের কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যারা কাজ করতে আমরা নামিনি। প্রথমত হচ্ছে যে ধরেন আমরা শিক্ষার্থীকে কী শেখাবো, যেমন এই ভাবনাটা কিন্তু এটা আমাদের যে প্রথম আমরা ভাবছি বিষয়টা তো এরকম না। যেমন আমরা জানি, যেমন এটা একটা খুব বিখ্যাত বক্তৃতা আছে আইনস্টাইন আলবেনিতে 1936-এ, যেমন ধরেন মানে উনি একটা বক্তৃতা করেছিলেন কেমন শিক্ষা হবে। সেই শিক্ষায় উনি যেই কটা বিষয়কে গুরুত্ব দিচ্ছেন, তার ভিতরে একটা হচ্ছে মানবিক শিক্ষা। মানবিক শিক্ষার জায়গায় উনি বলছেন যে ইতিহাস ও ঐতিহ্যকে আপনি কিভাবে শিখবেন, মানে সেটা সে খুব জোরের সাথে ঘোষণা দিচ্ছে। তার সাথে হচ্ছে নৈতিক শিক্ষা। এখন ধরেন যে একই কথা আমরা যদি দেখি, কাজী মোতাহার হোসেনের একটা শিক্ষা বিষয়ক প্রবন্ধ আছে, রবীন্দ্রনাথের আছে, এরা প্রত্যেকে, যেমন রবীন্দ্রনাথ তো ধরেন যে আমাদের এখানে যে শিক্ষাটা প্রবর্তন হলো, মানে মানে ঔপনিবেশিক শিক্ষা কাঠামো, সেটার উনি ঘোরতর সমালোচক ছিলেন, এবং উনি আপনি খুব ভালো করে জানেন যে উনি সেটা নিয়ে একটা স্যাটায়ারও লিখেছেন, আমরা যেটাকে মানে মানে ওই যে তোতা কাহিনী বলে আমরা দেখি। তো এর কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এমন একটা শিক্ষা কাঠামোকে এনেছি, আর তার সাথে আমরা আমাদের কতগুলো রাজনৈতিক উদ্দেশ্যকে ব্লেন্ড করেছি, এবং এই ব্লেন্ডটা করতে গিয়ে যেই রাজনীতি করতে চেয়েছে সেটাকে ব্লেন্ড করাচ্ছে, যেই কারণে একটা প্রচণ্ড রকমের বিভ্রান্তি তৈরি হচ্ছে। যেমন ধরেন যে আপনি নৈতিক শিক্ষা কি করে গ্রহণ করবেন, মানে ধর্ম শিক্ষায় কি আপনাকে নৈতিক শিক্ষা দেবে, নাকি নৈতিক শিক্ষা আলাদা করে শিখবেন, যেটা সকল ধর্মের মানুষের জন্য একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, এবং যেটা আমাদের সমাজ সংস্কৃতিকে ধরে দাঁড়াবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে শিক্ষা, আমরা যদি প্রাইমারি এডুকেশন থেকে শুরু করি, সেই শিক্ষার ভিতরে সেটা আছে কিনা। মানে এখন যদি আপনি বলেন আজকের যে শিক্ষার্থী যেটা করছে সেটা কেন করছে, কারণ আমি কিন্তু জাস্টিফাই করছি না যে শিক্ষার্থীর এটা করা ঠিক হয়েছে, আমি একেবারে ঘোরতর বিরুদ্ধে। কিন্তু আমরা একটা অ্যানার্কিক সিচুয়েশনে কেন গেলাম আসলে কোনো কিছু নিয়ম অনুযায়ী হচ্ছে না, কারো অন্যায় করলে তার অন্যায়ের বিচার হচ্ছে না, এবং সেই অন্যায়ের কোনো প্রতিকার নাই। এখন কথা হচ্ছে যে শিক্ষক কি অন্যায় করেননি, রাজনীতি এবং ধরেন দলীয় ধ্বজা ধরে শিক্ষক অন্যায় করেছেন। এখন সেই অন্যায়ের কি বিচার শিক্ষার্থী করবেন? একদমই না, সেটা কাঠামোর ভিতরে হতে হবে, এবং সেটার জন্য সে বিচার চাইতে পারে, সে আবেদন জমা দিতে পারে। এখন কথা হচ্ছে যে সেইটাকে এখন যে সরকারটি তৈরি হয়েছে তার কাছে সে আবেদন করতে পারে, এবং সে একটা কমিশন গঠন করে এগুলো প্রত্যেকটাকে সে দেখতে পারে যে কি কি ঘটছে। কিন্তু সেটাকে এই সরকার দেখছে, বা সেই রকম কি কোনো আশ্বাস এই বর্তমান সরকার দিয়েছে, বা আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আচ্ছা এইটা কোনোভাবেই শিক্ষার্থীরা করবেন না, বা
শিক্ষার্থীরা মানে যা যা অভিযোগ আছে আপনারা এই সেলে জমা দেন, আমরা এটাকে দেখব, সেই জন্য এটি শিক্ষা কমিশন করা যেতে পারে, এরকম কোনো মানে মানে সারাও শিক্ষার্থীকে দেয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি দেশে বুঝতে হবে যে শিক্ষার্থীকে কেন রাস্তায় নামতে হয়েছে, মানে এটা খুব গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থী কেন রাস্তায় নামবে। এখন শিক্ষার্থী যে রাস্তায় নামার যে জাস্টিফিকেশন তৈরি হয়েছে, এবং আমরা সেটাকে ধরেন এই আন্দোলনে আমিও যুক্ত ছিলাম, খুবই ফ্রন্ট লাইনে যুক্ত ছিলাম, কিন্তু একই সাথে শিক্ষার্থী যখন নেমেছে, কিন্তু এই আন্দোলনটা এককভাবে শিক্ষার্থীর আন্দোলন না, কিন্তু এই আন্দোলনটা শিক্ষার্থী জনতার আন্দোলন। কারণ শিক্ষার্থী শুরু করেছে, জনতা পার্টিসিপেট করেছে, এবং এটা একটা ডোমিনো এফেক্টের মতো হয়েছে। মানে এক জায়গা থেকে একটা আগুন লেগেছে, এটা ছড়িয়ে পড়েছে। এখন কথা হচ্ছে যে ছড়িয়ে কেন পড়লো, কারণ এত বছর ধরে অনাস্থা আছে মানুষের ভিতরে, তো এই সকল অনাস্থার একটা এক্সপ্রেশন এটা হচ্ছে। সো ধরেন আমি শিক্ষার্থীর চেয়েও আমি বলবো যে শিক্ষকরা তার জায়গায়, তিনি যে শিক্ষক আমরা দীর্ঘদিন ধরে ভুলে গিয়েছি। যেমন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক আছেন যিনি একই সাথে জমির দালালি করেন, বা ধরেন একই সাথে মানে ইউনিভার্সিটির ভিতরে রিক্সা চলে তার নিজের টাকায়, এবং সে ওই রিক্সাওয়ালাদের মানে রিক্সা চালানো এবং সেটা আয় রোজগারের ব্যবস্থা করেন। সেটার তদারকি তিনি বেশি করছেন শিক্ষা দেওয়ার চাইতে। আবার ধরেন যে সে দোকানের মালিক বা ধরেন রেস্টুরেন্ট চালাচ্ছেন। এখন এই রেস্টুরেন্ট চালানো আমি খুব খারাপ দেখি না, কিন্তু কথা হচ্ছে যে একজন শিক্ষক ইউনিভার্সিটির ভেতরে বসে ইউনিভার্সিটির অফিসকে ব্যবহার করে এই কাজ যখন করেন, এই কাজ করতে গেলে আমাদের যে কাঠামোটা দাঁড়িয়েছিল সেই কাঠামোটা একটা দলীয় রাজনীতি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো, এবং সেই ক্ষমতা কাঠামো তাকে যুক্ত থাকতে হয়, তাকে পেটোয়া বাহিনী ব্যবহার করতে হয়। এখন যদি ধরেন ওই শিক্ষার্থী এটা দেখেছে, এখন যদি সেই শিক্ষার্থী সেই শিক্ষককে জাপটে ধরেন, বা যেমন এই আন্দোলনের সময় শিক্ষকরা বিভিন্ন জায়গায় পুলিশ এবং ধরেন পেটোয়া বাহিনীকে দিক নির্দেশনা দিয়েছেন যে একে মারো তাকে মারো, এইটা যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে তা না, এটা কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে, এবং তাদের বাবা মাকে ধরিয়ে দেয়া, এই ঘটনাটা এখন না, 2018-তে হয়েছে। যখন আপনি যদি মনে করে দেখেন যে এটা রাস্তার যে আন্দোলনটা শুরু হয়েছিল বাচ্চাদের, এবং সেই বাচ্চাদেরকে থামানো হয়েছিল তাদের অনেকের বাবা মাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে। ও আজকের যে আন্দোলনটা দেখছেন, ওই বাচ্চারাই কিন্তু ইউনিভার্সিটিতে এসছে 2024-এ, তারা মানে 2018 পরে তারা ইউনিভার্সিটিতে চলে এসছে। ওর কিন্তু এই ঘৃণাটা সে কন্টিনিউ করেছে, এবং সেই তার বাবা মাকে ধরে দেওয়া, তার শিক্ষকরা তার পাশে না দাঁড়ানো, এই ব্যাপারগুলো তাকে সারাক্ষণই ব্যথিত করেছে। তো এখন আমি বলি না যে সেই কারণে সে আসলে কারো গায়ে হাত দেবে, কাউকে ধরবে, কাউকে দিয়ে জোর করে এই করবে, কিন্তু এইটার যে দায়িত্ব যেই সরকারটি নিলেন, সে পুরোপুরি দায়িত্বটি পালন করলেন কিনা, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। জি, আমাদের আবারও একটি আন্দোলন শিক্ষার্থীদের চাকরির বয়স নিয়েও হচ্ছে। আমরা রাজনীতি প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী আপনার কাছে ছিলাম, আপনি একটু সেই প্রসঙ্গে বলবেন। রাজনীতি প্রসঙ্গে আপনার কাছে ছিলাম, এই যে ছাত্র রাজনীতির বিষয়টি নিয়ে বলছিলেন, দলীয় যে রাজনীতি বা দলীয় সংসদ দেখা যায়, ছাত্র সংসদ, সেই প্রসঙ্গে আপনি ছিলেন। জি, ধন্যবাদ। আমি তখনও বলেছিলাম যে আসলে শিক্ষাঙ্গনে রাজনীতি, লেজুর ভিত্তিক দলীয় ভিত্তিক কোনো রাজনীতি থাকা উচিত না। রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমাদেরকে বাংলাদেশে করতে হবে। আমি এই উদাহরণে বলেছিলাম যে আমি বিশ্ববিদ্যালয়ে আমার যে বাইরে যেখান থেকে পড়ালেখা করে এসেছি, তো এখানে একটা স্কুল অফ বিজনেসের একটা স্টুডেন্ট যদি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সে যদি লাইব্রেরি ওয়ার্ক অথবা ল্যাবরেটরি ওয়ার্ক করতে পারে অথবা অফিসে থাকতে পারে, তাহলে দেখেন আমার স্টুডেন্টদের জন্য আমার এমন একটা সৃষ্টি করা উচিত, সুযোগ সৃষ্টি করা উচিত যে তারা এই সময় পর্যন্ত তারা পড়ালেখায় থাকবে, অথবা আমার ইউনিভার্সিটিগুলোর টাইমগুলো 9টা 5টা অথবা 9টা 3টা বিভিন্ন টাইম আছে। এরপর আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, মোটামুটি 5টার পর এখানে মানে কোনো ফ্যাকাল্টিতে সায়েন্স ফ্যাকাল্টির বা চিত্রটা ভিন্ন, আদার্স কোনো ফ্যাকাল্টিতে আর কেউ থাকে কিনা সন্দেহ আছে। আমি আমার সেমিনার থেকে শুরু করে আমার ডিপার্টমেন্ট, আমার যে ফ্যাসিলিটিসগুলো,
এগুলো আমি পাচ্ছি না। তাহলে আমি যদি আমার ইউনিভার্সিটিটা যদি আমি ম্যাক্সিমাম টাইম যদি ওপেন রাখতে পারতাম, আমার স্টুডেন্টরা যদি ম্যাক্সিমাম টাইম যদি লাইব্রেরি ওয়ার্কটা করতে পারতো অথবা সেমিনার করতে পারতো অথবা অফিস থাকতো, তাহলে আলটিমেটলি আমার এখানে রাজনীতির কোনো প্রয়োজন নেই। আমি যদি ব্যস্ত না থাকি আমি যদি ব্যস্ত না থাকি তাহলে আমি অন্য ভিন্নটা চিন্তা করব। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গবেষণা। আমরা গবেষণামুখী না। এটার অনেকগুলো কারণ আছে কেন গবেষণামুখী না। তাহলে আমি যদি আমার সময়টাকে আমি যদি গবেষণার মধ্যে যদি নিয়ে আসতে পারি, আমি যদি আমার জীবন আমার লাইফটাকে আমি যদি ক্লাস এবং ল্যাবের মধ্যে যদি আমি যদি নিয়োজিত করতে পারি, তাহলে তো আমাকে রাজনীতি শব্দটা একটা আছে, এটা নিয়ে তো আমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, এটা চিন্তা করতে পারে যদি আমি যদি ভুল না করি, তাহলে রাজনীতি বিজ্ঞান বিভাগ যে সমস্ত সম্মানিত স্যারেরা পড়ান, ওনারা চিন্তা করতে পারেন যে দেশীয় রাজনীতি অথবা আন্তর্জাতিক রাজনীতি কি হবে, পরামর্শটা যেতে পারে। কিন্তু জি, এর বাইরে ধন্যবাদ আপনাকে। আমি শিক্ষা একটু প্রতিষ্ঠানে রাজনীতি থাকে। এই প্রসঙ্গে মাসুদ ইমরান আপনার কাছ থেকে শুনবো। মহিউদ্দিন চৌধুরী বলছিলেন যে তাদেরকে যদি মানে পড়ালেখায় বা গবেষণায় যুক্ত রাখা যায়, তাদের সেক্ষেত্রে ছাত্র রাজনীতির তেমন একটা প্রয়োজন নেই। আপনার কি মতামত? আসলে রাজনীতি শব্দটা আমি একটু ডিফারেন্টলি দেখি। দেখেন, একটা হচ্ছে যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস, আমি এটা মনে করি না যে এটা খুব জরুরি। একটা কথা হচ্ছে যে দলীয় লেজুর ভিত্তি রাজনীতিক সংগঠনের প্র্যাকটিস, সেইটার আমি বিরোধিতা করি, চূড়ান্তভাবে বিরোধী। আমি যদি বলি যে যেমন বুয়েট ক্যাম্পাস রাজনীতি মুক্ত করা হয়েছে বলেছে, কিন্তু ধরেন যে এইবারের যে আন্দোলন হলো সেখানে কি বুয়েটের ছেলে মেয়ে জয়েন করেনি? সেখানে কি মানে খুলনা ইউনিভার্সিটির ছেলে মেয়ে জয়েন করেনি? তারাও করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারা কি রাজনীতি করেনি? যেটা করেছে সেটা কি রাজনীতি না? সেটা রাজনীতি। আমাদের জীবন যাপন করতেই রাজনীতি করতে হয়, প্রতিদিন আমাদের রাজনীতি করতে হয়। তো আমি মনে করি স্টুডেন্ট রাজনীতি করবে। রাজনীতি কী করে করবে? তার নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে, তার ভেতর থেকে সে রাজনীতি করবে, সে অনেক বেশি ক্রিয়েটিভ হবে। এখন কথা হচ্ছে যে যেমন ধরেন এই ক্রিয়েটিভ সে কোন কোন প্রক্রিয়ার ভেতর থেকে হয়ে উঠবে, কারণ তার জন্য একটি মুক্ত জায়গা চাই। ধরেন এই মানে গেস্ট রুম সংস্কৃতি যে তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে, এটা যে গত সরকার করেছে তা না, আমরা এটা মোটামুটি 90-এর পর থেকে ইউনিভার্সিটিগুলোতে গেস্ট রুম সংস্কৃতি আমরা দেখি। তো ধর একটা ছেলে বা মেয়ে যখন প্রচণ্ড চাপে থাকে, সে আসলে মানে মুক্তভাবে যে চিন্তাগুলো করে তার এক্সপ্রেশনগুলো দিতে পারে না। অতএব বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে যে কোনো ছেলে বা মেয়ে তার যিনি মুক্ত চিন্তার জায়গাগুলো নিয়ে হাজির হতে পারে, এখানে কেউ তাকে বাধা দেবে না। এখন কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় বলতে আমরা কি বুঝি। ধরেন মানে একটা বিশ্ববিদ্যালয়, ধরেন একটা বিভিন্ন কলেজেও অনেক কিছু আছে, লাইব্রেরি আছে, অনেক কিছু আছে, বিশ্ববিদ্যালয় যা আছে তাই আছে। এখন তাহলে ওইটা কি বিশ্ববিদ্যালয়, কলেজটা, নাকি বিশ্ববিদ্যালয় কি? এটা আমার কাছে পরিষ্কার হতে হবে। তো বিশ্ববিদ্যালয় যেমন আমি ওনার সাথে একমত এখানে যে গবেষণা করবেই এবং গবেষণার সাথে তাকে যুক্ত হতে হবে। এখন বিশ্ববিদ্যালয়গুলো আমরা বেশ কিছুদিন ধরে, ধরেন আমরা কেউ বলছি না, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আছে যেটাকে বলা হয় আইকিউএসসি। এই আইকিউএসসি এক অদ্ভুত জিনিস। এই আইকিউএসসি আমাদের কি দিয়েছে জানেন? গত কয়েক 5-7 বছর ধরে সে বলছে বারবার তুমি একটি মানে ওবিই তৈরি করো, আউটকাম বেস সিলেবাস তৈরি করো। এখন আউটকামের মানে কি? এই আউটকামের মানে আমরা ধরে নিয়েছি যে আমি আসলে কোন কোর্সটা পড়লে গরম ভাত খেতে পারবো, মানে চাকরি পাবো, আপনার এটার কোন টাইপের চাকরি পাবেন। এখন বিশ্ববিদ্যালয়ে পড়া মানে কি আপনি চাকরি পাওয়া নিশ্চিত হবে? প্রশ্নটা এখানে। আপনার কি চাকরি পাওয়ার জন্য আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবেন? তাহলে কি রাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়ের ধারণা এবং তার যে একাডেমির ধারণা, এটা খুবই ওলটপালট এবং গুবলেটে। মানে আমাদের যে শিক্ষানীতি সেখানে কিন্তু এগুলো খুব পরিষ্কার না। আমাদের শিক্ষানীতি হয়ে গেছে যে চাকরির জন্যই আমরা শিক্ষা গ্রহণ করছি, এরকম একটি বিষয়। আমরা বিরতি নিয়ে আবারও এসে এই প্রসঙ্গে চলে আসবো। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ। আমরা যে প্রসঙ্গে ছিলাম আসলে চাকরি বা শিক্ষক, তারা যে উচ্চ শিক্ষা গ্রহণই একটা চাকরির, মনে হয় যে চাকরি প্রাপ্তি যেন উচ্চ শিক্ষার একটি প্রধান মানে একটা মানে পন্থা বলা যদি যায়, সেক্ষেত্রে আমরা আমাদের এই আন্দোলনটাও কিন্তু আমরা সেই চাকরির সেই কোটা আন্দোলনকে ঘিরেই শুরু হয়েছিল। এই প্রসঙ্গে একটু শুনি, আপনি যেখানে ছিলেন। তো আসলে মানে আমি যেটা বলবো যে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু নাই।
যেমন ধরেন যে দেশের বাইরে, কারণ আমরা দেশের বাইরে কথা কেন বলি, আমাদের বিশ্ববিদ্যালয় ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ কেন করা হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানে পুরো ডিজাইনকে নিয়ে, এবং সেই ডিজাইনটাকে এখানে সেট আপ দেওয়া হয়েছিল। কিন্তু তারপর থেকে এই ইউনিভার্সিটি যেহেতু প্রথম ইউনিভার্সিটি আমাদের এই পুরো বাংলাতে বা বাংলাদেশের, তো সে আবার সেখান থেকে আস্তে 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 তার পলিসির জায়গায় সরে গেছে। কারণ আমাদের রাষ্ট্রের আপনার শিক্ষা নিয়ে কোনো সুনির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্ক নাই, সে এক একটা অদ্ভুত অদ্ভুত নিয়ম আনে এবং এটা খুব অ্যাডহক বেসিসে চলে এবং যার যেটা মনে হয়। আর বিশ্ববিদ্যালয় যেমন আমরা যতই বলি যে এগুলো অটোনোমাস বডি, কিন্তু এই বডিগুলো কি করে জানি ধরেন সরকারি দলের হয়ে ওঠে। ধরেন এটা কখনো কখনো সরকারের দলেরই হবে, মানে আগের যে সরকার গেল আবার ধরেন নতুন যদি নির্বাচিত সরকার হয় তার মতো করে হয়ে ওঠে। এর কেন হয়ে ওঠে? কারণ এর একটা বড় কারণ হচ্ছে যে যাদেরকে আমরা আসলে যেটা বলি যে শিক্ষকতা কি 8-10টা চাকরির মতো কিনা, মানে শিক্ষক আপনি চাকরি পেলেন তাতে কি শিক্ষক হয়ে গেলেন? শিক্ষক তো আসলে হয়ে উঠতে হয় এবং এটা একটা প্রক্রিয়ার ভিতর থেকে এই শিক্ষার্থীর কাছে আপনার হয়ে উঠতে হয়, হুট করে আপনি শিক্ষক হতে পারেন না। মানে এই জন্য আমরা অনেক ভালো রেজাল্ট, অনেক কিছু করা, অনেক ভালো গবেষক, কিন্তু আসলে একই সাথে ভালো শিক্ষক কিনা এটি নিয়ে আমরা বিস্তর আমরা এর উদাহরণ আছে। এখন ধরেন যে চাকরি তাকে পেতে হবে ইউনিভার্সিটিতে পড়ে কেন? আর আরেকটা কথা হচ্ছে যে এত লোককে ইউনিভার্সিটিতেই অনার্স ডিগ্রি বা মাস্টার্স করতে আসতে হবে কেন? মানে এইটা তো আমরা কখনো জিজ্ঞেস করি না। আবার ধরেন এই বিষয় আছে, এখানে কতজন মানুষ পড়বে? ইউনিভার্সিটিগুলো ধরেন সেটা যে কটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি আছে, মানে আমরা যেগুলোকে মানে পাবলিক বিশ্ববিদ্যালয় বলি, ধরেন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী, মানে তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর। এখন এরা কি আসলে এই বডিগুলো, এই প্রশ্ন করা যেতে পারে এরা কি সমর্থবান? এই শিক্ষকরা, এখানে বেশিরভাগ শিক্ষক কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট দেখে আসছে, এরা কিন্তু কেউ কম দেখেননি। এবং আমরা যতজন উপাচার্য পেয়েছি প্রায় অলমোস্ট সবাই পৃথিবীর সবচেয়ে বড় বড় জায়গায় পড়ে এসছেন, বা ধরেন এখন যারা নতুন উপাচার্য হয়েছেন তারাও পৃথিবীর বড় বড় জায়গায়, ক্যামব্রিজ আমরা দেখছি, বিরাট হুলস্থুল ঘটনা। কিন্তু সেইটা এখানে হচ্ছে না কেন? ধরেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তাহলে সেটা হলো না কেন? তার মানে হচ্ছে কি যে আপনি আসলে শিক্ষা নিয়ে ভেবেছেন, নাকি আসলে আপনি দলীয় আত্মীয় স্বজনের চাকরি দেয়া, বউয়ের চাকরি দেওয়া, মানে সেটার পুনর্বাসন কেন্দ্র, বা আপনার যে পেট স্টুডেন্ট যে তার দিকে তাকানো। আপনি কিছু স্টুডেন্ট আপনার পেট হয়ে উঠবে আর কিছু আপনার দূরের স্টুডেন্ট হয়ে উঠবে, মানে আপনার সাথে যে রিসার্চ করবে তার জন্য আপনি সকল কিছু করতে ব্যস্ত হয়ে উঠবে, কারণ সে আপনার পরে ওই যে ইউনিভার্সিটি যে ভোট হয়, ভোটের রাজনীতিতে আপনার তাকে ব্যবহার করতে হবে। তো এই যে একজন চর দখলের মতো করে মানে বিভিন্ন জিনিস দখল করার যে প্রবণতা, এইটা হয়। আর এর সাথে ধরেন যে এই কারণে আমরা যে চাকরির ব্যাপারগুলো বলছি, এটা কেন বলছি এই কারণে যে কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে সকল দায়িত্ব চাপিয়েছি, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের এত দায়িত্ব নেওয়ার কথা ছিল না। বিশ্ববিদ্যালয় কি বলেছে কোনো সার্কুলারের সময়, ভর্তি পরীক্ষার সময় যে আচ্ছা আপনি এই সাবজেক্টে ভর্তি হন, আপনি এই চাকরি পাবেন? এটা কি বিশ্ববিদ্যালয়ের মানে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় বলে? বা এটা কি বলার বিষয়? তাহলে চাকরি যে পাবেন আপনি, সেই জন্য আপনি যেটা ধরেন আমাদের দেশে নানা ধরনের টেকনিক্যাল থিংস তৈরি হচ্ছিল, টেকনিক্যাল স্কুল তৈরি হচ্ছিল, আপনি বিহেভিয়ারাল থিংস পড়ার জন্য অনেকগুলো স্কুল আপনি আরও তৈরি করতে পারতেন। এবং আপনি দেখেন যতগুলো টেকনিক্যাল থিংস ছিল, আপনি এই যে বুয়েট মানে কুয়েট, রুয়েট, এরকম যেগুলো, এগুলো তো সব টেকনিক্যাল একটা ইনস্টিটিউটকে আপনি হঠাৎ করে ইউনিভার্সিটি বানায় ফেলছেন। এখন আপনার এতগুলো ইউনিভার্সিটি কেন বানাতে দরকার হলো? বরঞ্চ ওইগুলো থেকে আপনার জব মার্কেটে যেই ধরনের লোক দরকার হয় আপনি তাদেরকে রেডি করবেন, এবং মানুষ যখন দেখবে যে জব মার্কেটে আমি ওইখানে গেলে ভ্যালু বেশি পাচ্ছি, সে সেইখানে যাবে। আর একাডেমিয়াতে আসবে যারা একান্তই একাডেমিয়াতে থাকতে চায়। এখন একাডেমিয়াকে আপনি কীভাবে দেখবেন? একাডেমিয়া কি জব মার্কেট তৈরি করার জায়গা, যেটা আইকিউএসসি করছে ওয়ার্ল্ড ব্যাংক, নাকি একাডেমিয়া নলেজ প্রোডাকশনের জায়গা? এখন নলেজ প্রোডাকশন সে করবে কিনা, এখন আমাদের একাডেমিয়াকে এটা খুব পরিষ্কার করে ভাবতে হবে যে নলেজ আমি প্রডিউস করবো কিনা। যেমন এখানে দেখবেন যে অদ্ভুত ঘটনা, আমাদের প্রায় সবগুলো মাস্টার্স পড়া হয় 1 বছর, যে থিসিস করবে যে স্টুডেন্টটা, সে ওই 1 বছরের মধ্যে থিসিস করতে হবে তাকে।
যদিও জমা দিতে দিতে 1.5-2 বছর করে ফেলে, কিন্তু এটা তো 1 বছর কাউন্ট হয়। কিন্তু পৃথিবীর কোথাও যে রিসার্চ স্টুডেন্ট সে কিন্তু 1 বছরের মাস্টার্স করে না। তাহলে এই যে আমাদের এত এত গলদ নিয়ে শিক্ষা ব্যবস্থা, সেখানে আসলে পরিবর্তনটা আমাদের কোথা থেকে করতে হবে? আমি মহিউদ্দিন চৌধুরী আপনার কাছ থেকে এই প্রসঙ্গে একটু জানতে চাইব। ধন্যবাদ মাসুদ স্যার, খুব সুন্দর আলোচনা করছিলেন, এনজয় করছিলাম ওনার কথার প্রসঙ্গটা টেনে বলে। আপনি যদি যে সমস্যাটা আছে, সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে চিন্তা করতে হবে আমি কি টপ ডাউন, টপ টু বটম অ্যাপ্রোচ করবো নাকি বটম টু টপ অ্যাপ্রোচ করবো। এখন আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোতে আপনি সমাধানের জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়ে আপনি একটা ডিসিশন আসা যাবে না। আমার প্রাইমারি স্কুল আছে, বাংলাদেশে যে শিক্ষার স্তরগুলো আছে, প্রাইমারি স্কুল আছে, মাধ্যমিক স্কুল আছে, দেন কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, অথবা দেখবেন আপনি আবার মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে আবার 2টা ভাগ আছে, আলিয়া আছে, কওমি আছে। আলিয়া এবং কওমির মধ্যে আবার ভাগ আছে, হাফেজি আছে, মানে কমন একটা ভাগ আছে। তাহলে আমি যে জায়গাটা থেকে উত্তরণ করতে যাচ্ছি, আমি এইখান থেকে আপনি সবসময় দেখতে হবে আমার ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা কোন জায়গাতে। প্রাইমারি স্কুলে ছাত্র শিক্ষকের সম্পর্ক, হাই স্কুলের ছাত্র শিক্ষকের সম্পর্ক এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকের সম্পর্ক সব জায়গায় কিন্তু একই না। যে আমি যেটা চিন্তা করি, প্রাইমারি স্কুলে ছাত্র শিক্ষকের সম্পর্কটা হচ্ছে আপনার একটা প্যাটার্নালিস্টিক বিহেভিয়ার, যে একজন পিতা মাতা একটা সন্তানকে যেভাবে দুনিয়াতে নিয়ে আসেন এবং তাকে আস্তে আস্তে বড় করেন, সন্তান হিসাবে বড় করেন, দুনিয়াকে চিনান। প্রাইমারি স্কুলের শিক্ষা এবং ছাত্রের সম্পর্ক, শিক্ষার্থীর সম্পর্কটা হচ্ছে এই ধরনের, যে আমি একজন কচি শিশুকে, একটা শিশুকে আমি শিক্ষার্থী হিসাবে তাকে আমি ইন্ট্রোডিউস করছি আমার সিস্টেমে। তাহলে আমি তাকে কি দিচ্ছি? এরপর ডেভেলপমেন্টটা হচ্ছে আপনার মাধ্যমিক স্কুলে, পরবর্তী ডেভেলপমেন্টটা যেখানে অনেকটা মালি, একটা মালি যেখানে বাগানটাকে সাজিয়ে গুছিয়ে তোলেন, গাছগুলোকে বড় করেন, ফুলটা কিভাবে হবে, মালি সুন্দর করে এই এই জায়গাটাতে অভিভাবক অভিভাবক মানে পিতা মাতা থেকে এখন অভিভাবক সুলভ যে আচরণটা, এটা হচ্ছে হাই স্কুলে অথবা কলেজে। এরপর বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, আমি যেটা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে কাজটা করতে পারেন এটা হচ্ছে পথ প্রদর্শন করা, সে কোন পথ দিয়ে যাবে, একটা ওয়েব দেওয়া। যে দেখবেন ড্রামের যারা, অথবা বিজয় দিবস প্যারেড, আমি বিএনসিসি করার সময় যখন 99-এ বিজয় দিবস প্যারেড করি, তখন বাদ্যের তালে তালে যখন সবাই প্যারেড করে, দেখবেন একজন আপনার একটা ওয়েব দেয়, একটা স্টিক দিয়ে ওয়েব দেয় যে কেমন হবে। একজন শিক্ষকের সাথে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্কটা হচ্ছে একজন শিক্ষক কিন্তু পথ প্রদর্শক, মানে উনি এক শিক্ষার্থী হিসেবে ডেভেলপ হয়েছে, এখন আমি তাকে জীবনের বাস্তবতাটাকে তার সামনে তুলে ধরবো, সে যে পথে এসেছে বাস্তবতা, তুমি কোন পথে যাবা। এখন আমি যদি সমস্যাটা সমাধান করতে চাই, আপনি শিক্ষক এবং শিক্ষার্থী, এখানে বিশ্ববিদ্যালয় হোক, এটা প্রাইমারি স্কুল হোক, আপনাকে দেখে আসতে হবে প্রাইমারি স্কুল থেকে। আমি যে আমার যে ইনটেক গুলো আসতেছে কলেজ থেকে, আমি কলেজে যে শিক্ষার্থীটা পাচ্ছি, তাহলে আপনি এসে একটা শিক্ষা ব্যবস্থা 2-3টা স্তর পার হয়ে এসে আমার কাছে বিশ্ববিদ্যালয়ে আসছে। এখন এই মুহূর্তে আমি তাকে কিভাবে ট্রিট করব? কারণ সে তো একভাবে ট্রিট হয়ে এসেছে, সে হঠাৎ করে একটা মুক্ত পরিবেশে এসেছে। কিন্তু আমরা সেই অনেক সময় দেখা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেই পর্যায়টাতে আমরা সবচেয়ে বেশি এখন শূন্য অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থার বেশ কিছু পরিবর্তন আমরা দেখেছিলাম, এবং সেই জায়গাটা, শূন্য যেই জায়গাটা, সেখান থেকে আমরা কি সমাধান আসতে পারে আমরা সেই প্রসঙ্গেও শুনবো। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আবারও ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে প্রসঙ্গে ছিলাম, মহিউদ্দিন চৌধুরী আপনার কাছ থেকেই শুনবো যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থার যে সংস্কার বা যে অবস্থায় আছে, ভীষণ শূন্য একটি অবস্থায় রয়েছে, সেই প্রসঙ্গে আপনি কি মনে করছেন? আপনি বলছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়গুলোতে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। জিনিসটা হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থাটাকে আমি কিভাবে দেখতে যাচ্ছি, এটার আগে আমার প্রশ্ন হচ্ছে আমি দেশটাকে কোন পর্যায়ে দেখতে যাচ্ছি।
আমার যে স্টুডেন্টগুলোকে আমি একটা পর্যায়ে নিয়ে আমি যাচ্ছি, আমি আমার এই স্টুডেন্টগুলো থেকে আমি অথবা তারা যে আগামীর আহ, নেতৃত্বে তারা আসবে, মানে আগামী কালের নেতৃত্ব, আমি কখনো ফিউচার্স লিডার বলি না, আমি বলি টুমোরোস লিডার, আগামী দিনের নেতৃত্ব, নট দা ভবিষ্যতের নেতৃত্ব। তারা আগামী দিন যে নেতৃত্বটা আসবে আমি তাদেরকে কোন জায়গায় দেখতে যাচ্ছি। এখন এটা দেখতে চাইলে আমাকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার যে একটা ক্রোনোলজি আছে, একটা চেইন আছে, চেইনটাকে আমাকে ঠিক করতে হবে। যে আমি ক্লাস 9 অথবা 10-এ আপনি দেখেন বিশেষ করে আমার বিশ্বের প্রেক্ষাপট এবং যুগের চাহিদা অনুযায়ী তাদেরকে ম্যাথ এবং ইংলিশ, বিজ্ঞান, এই তিনটা জিনিসে তাদেরকে খুব বেশি করে আগ্রহী করে তুলতে হবে। এটা হোক ফ্রম দ্য হিউম্যানিটিস অথবা বিজনেস স্টাডিজ অর ফ্রম দ্য সায়েন্স। আমরা অনেক সময় কি করি, সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা উচ্চতর গণিতে পড়াই, কিন্তু বিজনেস স্টাডিজ অথবা হিউম্যানিটিস স্টুডেন্টদেরকে আমরা এই জায়গা থেকে কেমন একটা পিছিয়ে রেখেছি। এই গণিত এবং আপনার ইংরেজি এবং বিজ্ঞান, এই তিনটার উপর জোর দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এরপর হচ্ছে আমি যে বিজ্ঞানের পরে ইন্টারমিডিয়েট একাদশ এবং দ্বাদশে কেমন হবে, এবং সে বিশ্ববিদ্যালয় লেভেলে গেলে তার যে বিজ্ঞান থেকে যেখানে যাবে অথবা ব্যবসায় শিক্ষা থেকে যাবে অথবা আপনার হিউম্যানিটিস থেকে যাবে, এই চেইনটাকে আমাকে টোটালি একটা রেডি করে নিতে হবে। আমি যদি চেইনটা যদি রেডি করতে না পারি, মানে আমার বিশ্ববিদ্যালয় ইনটেকটা হচ্ছে আমার উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে, উচ্চ মাধ্যমিক ইনটেক্ট হচ্ছে আমার মাধ্যমিকের পর্যায় থেকে। আমি র মেটেরিয়ালস যেটা নিচ্ছি, আমি ওই তাদের কাছে যেটা ফিনিশ গুডস, তাদের ফিনিশ প্রোডাক্ট, ওনাদের ফিনিশ প্রোডাক্ট, কলেজের ফিনিশ প্রোডাক্ট আমি আমার র মেটেরিয়ালস হিসেবে নিচ্ছি। তাহলে এখানের মধ্যে যদি সামঞ্জস্য বিধান করা না যায়, আমার মনে হয় না এর চেয়ে খুব বেশি একটা ভালো রেজাল্ট আসবে। তাইলে কি করতে হবে, যেটা করতে হবে, প্রতিটা জায়গার শিক্ষাবিদদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে একটা অপারেশন টিম করতে হবে। অপারেশন টিম থেকে আপনার জি, অনেক ধন্যবাদ আপনার যুক্তিগুলো মতামতের জন্য। আমি মাসুদ ইমরান আপনার কাছ থেকে এই প্রসঙ্গে একটু শুনবো, এবং আপনার আসলে আমরা বাংলাদেশের এই শিক্ষাটাকে আমরা ভবিষ্যতে কেমন দেখতে চাই, আপনি একজন শিক্ষক, সেই জায়গা থেকে আপনার। আমি আসলে ওনার সাথে, ওনার বক্তব্যের সাথে আসলে খুবই একমত, কারণ আমি শুধু যুক্ত করতে চাই কয়েকটা জিনিস। একটা হচ্ছে যেমন ধরেন যে মানে আমাদের একটা জাতীয় মানে ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হবে, একটা ন্যাশনাল কমিটি বানাতে হবে, এবং ধরেন যে যে যত ধরনের মাদ্রাসা বলেন, সাধারণ শিক্ষা বলেন, ইংলিশ মিডিয়াম বলেন, এগুলো সবার জন্য কিছু জিনিস কমন করতে হবে, এবং সেইটা যেই সরকারি আসুক, যেই রাজনৈতিক দলই আসুক, তারা কোনোভাবেই সেগুলোকে পরিবর্তন করবে না, এরকম একটা জাতীয়ভাবে একটা স্থির সিদ্ধান্ত তৈরি করতে হবে। এবং সেইখানে আপনার কতগুলো বিষয় খুব পরিষ্কার শিখতে হবে। অনেক কিছু আননেসেসারি আমরা শিখি। আমার কাছে যেটা মনে হয়, বাচ্চারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কী শিখবে, এইটা ধরেন মাদ্রাসা ক্ষেত্রে যা হবে, ইংলিশ মিডিয়াম ক্ষেত্রে তাই হবে। এবং সেইখানে গুরুত্ব হবে কি, ভাষা শিখবে, সে বাংলা শিখবে, ইংরেজি শিখবে, বা ধরেন যে মাদ্রাসা আছে সে আরবি শিখবে সেটা, কিন্তু এর পাশাপাশি সে ম্যাথমেটিক্স শিখবে, মানে অঙ্কশাস্ত্র তাকে শিখতে হবে, কারণ তার তো বুদ্ধির জ্ঞান লাগবে। আর তাকে হচ্ছে যে ইতিহাস ও ঐতিহ্য, আমি ওনার সাথে এটা যুক্ত করছি, এইটা তার পরিষ্কার করে বুঝতে হবে। এবং ইতিহাস ঐতিহ্যের বিষয়ে একদম জাতীয়ভাবে একটা কনসেনসাস করে নিতে হবে, একটা জাতীয় কমিটি, সকল রাজনৈতিক দলের সমন্বয়। এবং এই প্রাইমারি লেভেল এবং মাধ্যমিক লেভেলে এই জিনিসকে কখনোই প্রতি বছর কোনো এক্সপেরিমেন্টে নেওয়া যাবে না, একবারে রাখতে হবে। আপনি বারবার চেঞ্জ করবেনই করবেন, এই ধরনের অদ্ভুতরে ঘটনা। এবং এইটা ধরেন মাদ্রাসায় যারা পড়ে তারা যা যা বাড়তি পড়ে তার সাথে ওই বেসিক 5টা জিনিস তাকে কন্টিনিউ করতে হবে। এবং এইটা যদি আমরা করতে পারি, ধরেন এখানে যদি আমরা লক করতে পারি, তাহলে উনি যেটা বলছেন সেটা খুবই জরুরি, যে ধরেন ইউনিভার্সিটি পর্যন্ত আসার আগে তাকে কয়েকটা জিনিস খুব পরিষ্কার করে শিখে আসতে হবে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ে এসে পারবে। যেমন ধরেন এটা কেন হয়, কারণ আপনি কেন ইউএসএতে একটা জিআরই দিয়ে বা জিমেট দিয়ে আপনি কেন সুযোগ পান, কারণ সেখানে আপনার ম্যাথস খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে যিনি ম্যাথস পারে ও আসলে সবই পারবে, মানে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে আপনি একই সাথে আপনার শেকড়ের সাথে সম্পৃক্ত থাকতে হবে, আপনার অতীতের সাথে সম্পৃক্ত। এই অতীত নিয়ে বারবার অদ্ভুতরে গেম তৈরি করা যাবে না, এবং তাকে তার দেশের সাথে সম্পৃক্ত করতে হবে, কারণ সে তো তার দেশটাকেই গড়বে, সেই দেশের জন্যই নতুন তৈরি হবে। এখন কথা হচ্ছে যে এটা আপনি কী করে করবেন, এটা তো আপনি অটোমেটিক এই সিলেবাস দিয়ে হবে না।
এর জন্য শিক্ষক দরকার। কিন্তু আমাদের দেশে যেই প্রাইমারি স্কুলের শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী হন, সেইখানে আপনি কি করে আশা করেন যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ভালো ভালো শিক্ষার্থী সে ওই চাকরিটা করতে যাবে? ওই চাকরিটা যদি না করতে যায় তাহলে কিন্তু আপনি ভালো শিক্ষার্থী পাবেন না, শিক্ষক ভালো হতে হবে। জি, আমাদের আসলে শিক্ষা নিয়ে বিস্তর আলোচনা, কিন্তু আমাদের সময় খুবই কম। অনেক অনেক ধন্যবাদ দুজনকেই। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা শিক্ষা নিয়ে কথা বলছিলাম, আরও এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা প্রয়োজন। আগামী পর্বে আমরা আবারও কথা বলবো। সকলে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি।